আচ্ছা, টাকা দিয়ে চাল ডাল বা তেল কেনা যায়, কিন্তু বুদ্ধি কি কেনা যায়? চলুন আজ শুনি এমন এক যুবকের গল্প যে বাজারে দোকান খুলে বুদ্ধি বিক্রি করা শুরু করেছিল, যার লেখা এক টুকরো কাগজ বাঁচিয়ে দিয়েছিল এক বাদশার জীবন। কিন্তু কিভাবে জানতে হলে আমাদের সাথেই থাকুন। অনেকদিন আগের কথা, এক গ্রামে ইমরান নামের এক ব্যক্তি থাকত। তার একটি মুদির দোকান ছিল। সেই দোকানের উপার্জন দিয়ে নিজের আর ছেলে ফারিসের পেট চলত। ফারিস এখন যুবক হয়েছে, কিন্তু বাবা তাকে দিয়ে কোনো কাজ করাতেন না। একদিন হঠাৎ ইমরান মারা গেল। এই ঘটনায় ফারিস খুব ভেঙে পড়ল, কারণ পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউ ছিল না। সে একা বসে ভাবতে লাগলো, বাবাও আমাকে একা ফেলে চলে গেলেন। তার বাবার এক বন্ধু তাকে সান্ত্বনা দিলেন, বললেন, বেটা ধৈর্য ধরো, হয়তো আল্লাহর এটাই ইচ্ছা ছিল। এখন তোমাকেই তোমার বাবার ব্যবসা সামলাতে হবে। ফারিস খুব বুদ্ধিমান ও বিচক্ষণ ছিল। সে বাবার দোকান সামলানোর দায়িত্ব নিল, কিন্তু তার দোকানে কোনো ক্রেতা আসতো না। একদিন সে ভাবলো, এভাবে চললে তো অনাহারের দিন আসবে। এভাবে কিছুদিন কেটে গেল। অতঃপর সে ঠিক করলো, শুধু দোকান চালিয়ে হবে না, তাই দোকানটি এক ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল। তারপর সে ভাবলো, এই টাকা নিয়ে শহরে যাবে, সেখানে অন্য একটা ছোট ব্যবসা শুরু করবে। সে শুনেছিল ওই শহরের মানুষ সহজ সরল, তাই সে ভাবলো সেখানে ব্যবসা করাটাই ঠিক হবে। এই ভেবে সে রওনা দিল। অনেকদিন সফরের পর সে এক বড় শহরে পৌঁছালো। সেখানে পৌঁছে সে ঠিক করলো, প্রথমে শহরের বাজারগুলো ঘুরে দেখবে, তারপর কোনো কাজ শুরু করার সিদ্ধান্ত নেবে। ফারিস বাজারগুলো ঘুরে পরিস্থিতি বুঝলো। সে দেখলো এখানে জিনিসপত্রের অনেক দাম। তার কাছে যা টাকা আছে তা দিয়ে কোনো ব্যবসায়ী হবে না। অনেক ভেবেচিন্তে সে এক অভিনব বুদ্ধি বের করলো। সে বাজারে একটি দোকান ভাড়া নিল, আর দোকানের উপর বড় করে লিখলো, বিক্রয়ের জন্য বুদ্ধি। বাজারের কিছু লোক তার দোকান দেখে তারা তাকে নিয়ে মজা করতে লাগলো। তারা বলতে লাগলো, আরে বুদ্ধিও কি বেচার জিনিস নাকি? লোকটা কি বোকা? আর বুদ্ধি কিনবে বা কে? লোকেরা তার দোকানের সামনে দাঁড়িয়ে এসব বলছিল, কিন্তু ফারিস উঁচু গলায় চিৎকার করে বলতে লাগলো, শুনুন ভাইয়েরা, আমার কথা বিশ্বাস করুন, জীবনে চলতে গেলে সবারই বুদ্ধির দরকার হয়। সে ছোট বাচ্চা হোক বা বৃদ্ধ। আজ আপনারা আমাকে নিয়ে হাসতে পারেন, কিন্তু এমন একদিন আসবে যখন আমি আপনাদের সবাইকে আমার বুদ্ধির জোর মানিয়ে ছাড়ব। আসলে ফারিস তার সিদ্ধান্তে অটল ছিল। মানুষের ঠাট্টা তামাশা তাকে প্রভাবিত করেনি। সে আগের মতোই চিৎকার করে ক্রেতা ডাকত। দেখতে দেখতে তার দোকানের কথা পুরো শহরে ছড়িয়ে পড়ল। লোকেরা একে অপরকে বলতো, আজকাল আমাদের শহরে এক বুদ্ধি বিক্রেতা এসেছে। কেউ আবার বলতো, এমন ব্যবসায়ী আমি জীবনে দেখিনি। মজা করে হলেও লোকেরা বলতো, যদি কখনো আমার বুদ্ধির দরকার হয় তবে অবশ্যই আমি তার কাছে যাব। এর কিছুদিন পর এক ব্যক্তি মজা করে ফারিসের কাছে এলো, কিছু বুদ্ধি কিনে নিয়ে গেল। সে আসলে ফারিসকে পরীক্ষা করতে চেয়েছিল। এক সপ্তাহে মাত্র 2 দিনারের বিক্রি হলো, কিন্তু ফারিস হতাশ হলো না। সে মনে মনে ভাবলো, একদিন আমার ব্যবসা অবশ্যই চলবে। ওই শহরেই এক ধনী বৃদ্ধ বাস করত। তার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু সে ছিল খুবই কৃপণ। তার ছেলের নাম ছিল মনির। সে কিছুটা সাদাসিধে মনের ছিল, কিন্তু এমন নয় যে সে বোকা ছিল, তবে তার খুব বেশি বুদ্ধি ছিল না। একদিন সকালে সে বাড়ির উঠোনে মাটি ফেলছিল, কারণ আগের দিন তার বাবা বলেছিলেন, বেটা আমাদের বুদ্ধির চাষ করা উচিত, তবেই আমরা বুদ্ধিমান হতে পারবো। বাবা যখন মনিরকে মাটি ফেলতে দেখলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, ওরে বোকা, তুই এটা কি করছিস? মনির উত্তর দিল, বাবা আমি বুদ্ধি চাষ করছি, যাতে আমি আর আপনি দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিমান হতে পারি। এ কথা শুনে তার বাবা মাথায় হাত দিলেন, বললেন, ইয়া আল্লাহ, কে জানে এর বুদ্ধির ফসল কবে ফলবে। একদিন মনির কোনো একটা কাজে বাজারে গেল। যখন সে ফারিসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তখন দোকানের বোর্ডে লেখা তার চোখে পড়লো, বুদ্ধির দোকান। সে থেমে গিয়ে ভাবতে লাগলো, যাই গিয়ে জিজ্ঞাসা করি, যদি সস্তায় পাই তাহলে নিজের আর বাবার জন্য অনেকখানি কিনে নেব। মনির দোকানে গিয়ে ফারিসকে বলল, আচ্ছা 1 দিরহামে কতটা বুদ্ধি দিচ্ছ? ফারিস বললেন, জনাব আমি বুদ্ধি মেপে বেছি না, আপনি যত দামের চাইবেন তত টাকার বুদ্ধি দেব। এই কথা শুনে মনির চিন্তায় পড়ে গেল। কত টাকার বুদ্ধি কিনবে সে তা বুঝতে পারছিল না। তার ভয় হচ্ছিল বেশি দামে কিনলে বাবার বকা খেতে হবে। তারপর সে ভাবলো, প্রথমে 1 দিরহামের কিনি, যদি বাবা বলেন সস্তায় পেয়েছি তাহলে পরে আরো কিনে নিব। মনির পকেট থেকে 1 দিরহাম বের করলো, ফারিসকে দিয়ে বলল, ভাই আপাতত আমাকে 1 দিরহামের বুদ্ধি দাও, দরকার হলে আবার এসে নিয়ে যাব। ফারিস বলল, ঠিক আছে, যেমন আপনার ইচ্ছে। ফারিস একটি কাগজে কিছু লিখে মনিরকে দিল। মনির কাগজটি নিয়ে বাড়ির দিকে রওনা হলো। পথে সে ভাবতে
ভাবতে লাগলো এবার হয়তো কাজ হয়ে গেছে। যখন বাবাকে বলবো মাত্র 1 দিরহামে বুদ্ধি কিনেছি, তখন তিনি কতই না খুশি হবেন। বাড়ি পৌঁছে সে সঙ্গে সঙ্গে বাবার কাছে গেল এবং বলল, বাবা দেখুন, আমি 1 দিরহামে বুদ্ধি কিনে এনেছি, অর্ধেক আপনি রাখুন আর অর্ধেক আমাকে দিন। পুত্রের মুখে এই কথা শুনে বৃদ্ধ অবাক হয়ে বললেন, কি বললি, বুদ্ধি কিনেছিস? দেখা তো দেখি। অতঃপর মনির সেই কাগজটি দেখালো। কাগজে লেখা ছিল, যখন দুজন লোক নিজেদের মধ্যে ঝগড়া করে তখন সেখানে দাঁড়িয়ে তা দেখা বুদ্ধিমানের কাজ নয়। এটা পরেই বৃদ্ধ রাগে লাল হয়ে গেলেন। তিনি মনিরকে বলতে লাগলেন, ওরে নির্বোধ, ওরে অপদার্থ, তুই 1 দিরহাম কুয়াই ফেলে দিলি। এই কথাটা তো একটা বাচ্চাও জানে যে অন্যের লড়াই দেখা বুদ্ধিমানের কাজ নয়। অতঃপর তিনি তার বোকা ছেলেকে মারধর ও বকাঝোকা করলেন। তারপর তিনি রাগে কাঁপতে কাঁপতে ফারিসের দোকানে পৌঁছালেন। দোকানে গিয়ে তিনি চিৎকার করে বলতে লাগলেন, ওহে বেঈমান, তুমি আমার ছেলেকে বোকা পেয়ে ঠকিয়েছ, আমার টাকা ফেরত দাও, না হলে আমি সিপাহীদের খবর দেব। ফারিস খুব শান্তভাবে বলল, জনাব, আপনি অকারণে রাগ করছেন। আপনার ছেলে নিজের ইচ্ছায় বুদ্ধি কিনেছে। তবুও যদি আপনি চান তাহলে আমার চিরকুট আমাকে ফিরিয়ে দিন আর আপনার টাকা আপনি ফেরত নিয়ে যান। বৃদ্ধ সঙ্গে সঙ্গে কাগজটি বের করলেন, রাগের সঙ্গে বললেন, নে ধর তোর চিরকুট আর আমার টাকা ফেরত দে। ফারিস টাকা ফেরত দিল এবং বৃদ্ধ নিজের বাড়ির দিকে চলে গেলেন। ওই রাজ্যের খলিফার 2 স্ত্রী ছিলেন। একদিন 2 রানীর 2 পরিচারিকা বাজারে গেল ফল ও সবজি কিনতে। তাদের মধ্যে একজন একটা তরমুজের দোকানে গেল এবং মনে মনে ভাবতে লাগলেন, এই তরমুজটা কি সবুজ আর পাকা, রানী খেয়ে খুব খুশি হবেন, আমি এটাই আগে কিনে নেই। সে দোকানদারকে জিজ্ঞাসা করলো, ভাই দাম কত? দোকানদার উত্তর দিল, মাত্র 2 দিনার বোন। সে বলল, ঠিক আছে, এটা আমাকে দিন। কিন্তু দোকানদার টাকা নিয়ে যেই তরমুজটা তাকে দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় পরিচারিকার নজর ওই তরমুজটার উপর পড়ল। সে সঙ্গে সঙ্গে বলল, দাঁড়ান ভাই, এই তরমুজটা আমাকে দিন। দোকানদার কিছু বলার আগেই দ্বিতীয় পরিচারিকা তার হাতে 3 দিনার রেখে দিল। প্রথম পরিচারিকা সঙ্গে সঙ্গে বলে উঠল, এটা কি ধরনের কথা হলো? আমি আগে এসেছি এবং কথাও আমার সঙ্গেই আগে হয়েছে, তাই এই নিন 2 দিনার, আমাকে তরমুজটা দিন। দ্বিতীয় পরিচারিকা বলল, তা হতে পারে না, আমি তোমাকে আগে টাকা দিয়েছি, এখন এই তরমুজটা আমার। দোকানদার চিন্তায় পড়ে গেল, সে এখন কি করবে? সমস্যাটা বেশ জটিল হয়ে গিয়েছিল। ওদিকে 2 পরিচারিকা নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগলো। মনে হচ্ছিল যেন মারামারি পর্যন্ত গড়াবে, কারণ শহরের সবাই জানতো যে 2 রানীর মধ্যে সদ্ভাব নেই, তাই তাদের পরিচারিকাদের মধ্যেই বা কিভাবে থাকবে। দোকানদার ভাবলো, আমার এখান থেকে কেটে পড়া উচিত। এই ভেবে সে সেখান থেকে সরে পড়লো। 2 পরিচারিকা যখন ঝগড়া করছিল তখন বৃদ্ধের সেই ছেলে মনির বাজার দিয়ে যাচ্ছিল। সে 2 মহিলাকে ঝগড়া করতে দেখে ভাবলো, এরা দুজন কেন ঝগড়া করছে, গিয়ে দেখি তো। যেহেতু মনির সহজ সরল ছিল, তাই সে তাদের কাছে গিয়ে দাঁড়ালো এবং তাদের কথা শুনতে লাগলো। দুজনেরই নজর মনিরের উপর পড়লো। তারা দুজনেই তার দিকে ঘুরে দাঁড়ালো এবং একজন বলল, শুনুন ভাই, আপনি আমার সাক্ষী। বাজারে এই মহিলাটি আমাকে অপমান করেছে, এর সাক্ষ্য আপনাকেই দিতে হবে। অন্যজন বলল, ভাই আমার, আপনি আমার সাক্ষী। আল্লাহর দোহাই, রানী সাহেবার সামনে আপনাকে সবকিছু সত্যি সত্যি বলতে হবে। বোকা মনির কিছুই না বুঝে শুধু মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। এবার মনির ভীষণ বিপদে পড়ে গেল। সে না এদিকে রইল না ওদিকে রইল। সে ভাবতে লাগলো কার পক্ষে সে সাক্ষী দেবে। বাবা ছেলে মিলে পরামর্শ করলো, এখন তাদের একজনের কাছ থেকেই পরামর্শ নেওয়া উচিত, আর সে হলো ফারিস, যে বুদ্ধির ব্যবসা করে। কারণ ফারিসের দেওয়া প্রথম পরামর্শটা তো মনির অমান্য করেছিল। তাই বাবা ছেলে দুজনেই ফারিসের দোকানে গেল এবং তাকে পুরো ঘটনা খুলে বলল। ফারিস বলল, পরামর্শ তো আমি অবশ্যই দেব, কিন্তু এবার এর পারিশ্রমিক হবে 10 দিনার। বৃদ্ধ সঙ্গে সঙ্গে বললেন, আমি রাজি, এই নিন 10 দিনার। ফারিস মুমিনের দিকে তাকিয়ে বলল, শোনো, খলিফার দরবারে গিয়ে তুমি পাগল সেজে থাকবে। যখন তোমাকে কিছু জিজ্ঞাসা করা হবে তখন তুমি উল্টাপাল্টা কথা বলবে আর অদ্ভুত অঙ্গভঙ্গি করবে। মনির এই প্রস্তাবে রাজি হয়ে গেল এবং তার বাবাও একমত হলো। এরপর বাবা ছেলে খুশি মনে বাড়ি ফিরে গেল। পরের দিন মনিরকে খলিফার দরবারে ডাকা হলো। খলিফা জিজ্ঞাসা করলেন, হে মনির, তুমি কি বলতে পারো যে এই 2 পরিচারিকার মধ্যে ঝগড়া কিনে হয়েছিল এবং দোষীকে? মনির অভিনয় করে বলল, খলিফা, আপনি ভালো আছেন? খলিফা, আপনি বরং এদের দুজনকে এখনই আমার সাথে বিয়ে দিয়ে দিন, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন দোষ কার। এই বলে সে জোরে সোরে হাসতে লাগলো এবং এমন এক অর্থহীন কথা বলতে শুরু করলো যে দরবারের সবাই হেসে ফেললো। এইসব পাগলামি দেখে খলিফা ভাবতে লাগলেন, একে তো পাগল মনে হচ্ছে, এ আবার কি সাক্ষ্য দেবে। সঙ্গে সঙ্গে তিনি হুকুম দিলেন, একে এখনই দরবার থেকে বের করে দাও। এভাবে মনির সে যাত্রায় বেঁচে গেল। কিন্তু এবার তার বাবার এক নতুন চিন্তা শুরু হলো। তিনি ভাবতে লাগলেন, যদি কোনোদিন খলিফা জানতে
বলতে পারেন যে আমার ছেলে আসলে পাগল নয়, বরং ইচ্ছা করে পাগলামির নাটক করেছিল, তাহলে পরিণাম খুব খারাপ হবে। পরক্ষণেই তার মনে পড়ল সেই বুদ্ধি বিক্রেতার কথা। বৃদ্ধ আফসোস করে তার ছেলে মনিরকে বলল, চলো বেটা, আমরা আবার সেই বুদ্ধি ব্যবসায়ী ফারিসের কাছে যাই। তারা দুজনে আবারও ফারিসের কাছে পৌঁছালো এবং তাদের মনের সন্দেহের কথা তাকে খুলে বলল। তারা বলল, হে বুদ্ধি বিক্রেতা, তুমি কি আমাদের এই বিপদ থেকে বাঁচার কোনো পথ বলে দিতে পারো? ফারিস গম্ভীরভাবে বলল, হ্যাঁ, অবশ্যই বলতে পারি, কিন্তু এবার এর পারিশ্রমিক হবে 200 দিনার। বৃদ্ধ অবাক হয়ে বললেন, 200 দিনার? ভাই, কিছু তো কমাও। কিন্তু ফারিস কোনোভাবেই 1 দিনারও কম করতে রাজি হলো না। যতই অনুনয় বিনয় করা হোক না কেন, এবার বৃদ্ধের কাছে আর কোনো উপায় ছিল না। তাই তিনি অসহায়ভাবে 200 দিনারের থলেটা ফারিসের সামনে রেখে বললেন, নে ভাই, এটা রাখ। এবার আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার বুদ্ধি দে। ফারিস হেসে বলল, অবশ্যই দেব, শুধু একটু ধৈর্য ধরুন, ব্যাপারটা একটু ঠান্ডা হতে দিন। তারপর কোনো একদিন নিজেই খলিফার কাছে গিয়ে সবকিছু সত্যি সত্যি বলে দেবেন। সত্য বলার মাধ্যমে আপনি সব বিপদ থেকে মুক্তি পাবেন। এই কথা শুনে বাবা ছেলে দুজনেই চিন্তায় পড়ে গেল। কিন্তু তারপর বৃদ্ধ মনে মনে বললেন, ফারিস নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই এই কথা বলেছে। এখন তো ওর বুদ্ধির দোকান খুব বিখ্যাত হয়ে গেছে, লোকেরা দৌড়ে দৌড়ে ওর কাছে পরামর্শ নিতে আসে। অবশেষে বৃদ্ধ বললেন, ঠিক আছে ফারিস, তুমি যেমন বলেছ আমরা তেমনই করব। এরপর বাবা ছেলে নিশ্চিন্তে বাড়ি ফিরে গেল। 2 মাস পর একদিন সুযোগ বুঝে মনির খলিফার দরবারে হাজির হলো এবং ভয়ে ভয়ে খলিফাকে পুরো ঘটনা সত্যি সত্যি বলে দিল। খলিফা তার কথা শুনে খুশি হয়ে বললেন, তোমার বিচক্ষণতায় আমি খুব খুশি হয়েছি। সত্যিই, যদি তুমি সেদিন পাগলামির নাটক না করতে, তাহলে নিশ্চয়ই কোনো একজন নারীর ক্রোধের শিকার হতে। খলিফা আরো বললেন, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। মনির যখন খলিফাকে রাজি ও খুশি দেখলো, তখন সে ফারিসের কথাও সব বলে দিল। খলিফা সব শুনে বলল, আচ্ছা, যদি তোমার শেষ কথাটাও সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে ওই লোকটি খুবই বুদ্ধিমান। আমিও তার কাছ থেকে বুদ্ধি কিনবো। এখন তুমি যেতে পারো। পরের দিন খলিফা ফারিসকে দরবারে তলব করলেন। ফারিস দরবারে হাজির হওয়ার পর খলিফা বললেন, শুনো হে বুদ্ধির ব্যবসায়ী, তোমার অনেক প্রশংসা শুনেছি। তুমি কি আমার কাছেও বুদ্ধি বিক্রি করতে পারো? ফারিস কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, অবশ্যই যাব না, কিন্তু তার দাম হবে 2000 দিনার। খলিফা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন ফারিসকে 2000 দিনার দিয়ে দিতে। ফারিস দিনার ভর্তি থলেটি হাতে নিল। একটি কাগজে কিছু লিখে খলিফার দিকে বাড়িয়ে দিল। কাগজে লেখা ছিল, ভালোভাবে চিন্তা ভাবনা করবেন এবং বিচার বিবেচনা ছাড়া কোনো কাজ করবেন না। খলিফা বললেন, খুব ভালো, তোমার দেওয়া বুদ্ধিতে আমি অত্যন্ত খুশি হয়েছি। হে ফারিস, যদি প্রয়োজন হয় আমি তোমার কাছ থেকে আরো বুদ্ধি কিনবো। এখন তুমি যেতে পারো। এরপর খলিফা ফারিসের দেওয়া সেই উপদেশটি একটি কাগজে লিখে নিজের বিছানার শিওরে রেখে দিলেন। তিনি বারবার সেটার দিকে তাকাতেন আর বলতেন, বাহ, লোকটা কি কাজের কথা বলেছে। কিছুদিন পর হঠাৎ খলিফা অসুস্থ হয়ে পড়লেন। সেই সুযোগে উজির, যে অনেকদিন ধরে খলিফাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করছিল, সে সুযোগটাকে কাজে লাগানোর কথা ভাবল। উজির লোভ দেখিয়ে রাজকীয় হাকিমকে নিজের দলে ভিড়িয়ে নিল। অতঃপর সে বিষ মেশানো ঔষধ তৈরি করে হাকিমকে খলিফার কাছে পাঠিয়ে দিল। হাকিম খলিফার সামনে গিয়ে বলল, জাহাপনা, এই বিশেষ ঔষধটি পান করুন। আমার পুরো বিশ্বাস এটি ব্যবহার করলে আপনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবেন। খলিফা ঔষধের দিকে তাকালেন। হঠাৎ করেই তার ফারিসের দেওয়া সেই উপদেশের কথা মনে পড়ল, ভালোভাবে চিন্তা ভাবনা না করে কোনো কাজ করবেন না এবং কারো কথাই সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না। এই কথা মনে পড়তেই খলিফা থেমে গেলেন। তিনি ঔষধটি মনোযোগ দিয়ে দেখতে লাগলেন এবং কয়েক মুহূর্ত চিন্তা করলেন। তারপর তার নজর হাকিমের উপর পড়ল। ওইদিকে হাকিম খলিফার এমন গভীর দৃষ্টি দেখে গাবড়ে গেল। অতঃপর তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল এবং সে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, খলিফা, আমাকে মাফ করে দিন, আমার কোনো দোষ নেই। আমি উজিরের চাপে পড়ে গিয়েছিলাম, তারই কথা মতো আমি আপনার ঔষধে বিষ মিশিয়েছি। খলিফা চিন্তায় ডুবে গেলেন। সত্যি সত্যি কি এটা সেই বুদ্ধি যা ফারিস আমাকে দিয়েছিল এবং যা আজ আমার জীবন বাঁচালো? খলিফা সঙ্গে সঙ্গে উজিরকে তলব করলেন। উজির হাজির হয়ে ঘাবড়ানো গলায় বলল, যাব না, আমার কথা শুনুন, আমি কিছুই করিনি। খলিফা অত্যন্ত গম্ভীরভাবে বললেন, আমি তো পুরোপুরি সুস্থ হয়ে গেছি, কিন্তু উজির সাহেব, আপনার চেহারায় তো অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে। চলুন এই ঔষধটি যা আমাদের রাজকীয় চিকিৎসক তৈরি করেছিল তা আপনি পান করুন, শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। রাজার এই কথা শুনে উজিরের মুখের রং বিগড়ে গেল। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে তার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। সে তৎক্ষণাৎ খলিফার পায়ে লুটিয়ে পড়ল, মিনতি করে বলতে লাগলো, যাব না, আমাকে মাফ করে দিন, আমার দ্বারা এক বিরাট ভুল হয়ে গেছে। খলিফার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে হাকিম এবং উজিরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন এবং ফারিসকে নিজের বিশেষ উজির প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করলেন।